Hello everyone, welcome to my channel. Now this is the second video in this series. নিট 2026কে কেন্দ্র করে আমরা যে ভিডিওটা লেকচার বানাচ্ছিলাম, মানে যে কোশ্চেন আলোচনা করছিলাম, সেটা হচ্ছে এটা সেকেন্ড ভিডিও। তো এরকম করে আমরা অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করব বলেছিলাম আগে। তো এখানে আমরা আরও কতগুলো কোশ্চেন নিয়েছি সেইগুলো এখানে ডিসকাস করছি। তো দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে, স্পিন অনলি ম্যাগনেটিক মুভমেন্টের কথা বলা আছে। 51 number question, spin only magnetic moment is same for which of the following ion? তো একটা প্রথম যে আয়নটা দেওয়া আছে সেটা হচ্ছে Ti3+ আয়ন। তো টাইটেনিয়াম 3+ এর ক্ষেত্রে যদি দেখি আমরা 3D1, তাই না? টাইটেনিয়াম ক্ষেত্রে 3D1। সো 3D1 মানে কি? সেটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন n is equal to 1, and as we know that spin only magnetic moment SO is equal to under root n into n plus 2 bm Bohr magneton. So if we put 1 here, 1 plus 2, so under root 3, that means 1.73 bm এর ম্যাগনেটিক মোমেন্ট। সেম ম্যাগনেটিক মোমেন্ট বলেছে, তাহলে এটা তো বেরোলো এটা ক্ষেত্রে। একই রকমভাবে আমরা অ্যাজ ইউ নো দ্যাট কিছু জিনিস আমাদেরকে যেটা জানতে হবে, যে অলরেডি আমরা যেটা জানি সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে, তাহলে কম টাইমে করব। 3D5, তো 3D5 ক্ষেত্রে আমরা জানি যে n ইজ ইকাল টু কত, 5। তো মিউ স্পিন অনলি যদি দেখা যায় তাহলে √5 ইন্টু 5 প্লাস 2 bm। তো দেখতেই পাচ্ছি এটা অনেকটা হবে ম্যাগনেটিক মুভমেন্ট। তো এক্ষেত্রে 5 ইন্টু 5 প্লাস 2 মানে 7, 35 √35। তো √36 হলে কত হয়? √36 হলে 6 হতো, তাহলে 6 থেকে সামান্য কম হবে। তো 5.89 অ্যাপ্রক্সিমেটলি আমি ধরলাম এটা। ঠিক আছে, নাও Mn2+ এর পরে যদি দেখি স্ক্যান্ডিয়াম 3+, আমরা সবগুলো এখানে করব না। প্রথমে স্ক্যান্ডিয়াম 3+, এটা হচ্ছে কি 3D0, কারণ 21 হয় অ্যাটমিক নাম্বার। তো 3D0, তার মানে n ইজ ইকাল টু 0। তো এর মিউ স্পিন অনলি যদি করা হয় তাহলে √0 ইন্টু 0 প্লাস 2, দ্যাট মিনস এটা আসবে 0। এই তিনটে ডেটা যদি পাই, আমাকে সেম ম্যাগনেটিক মোমেন্ট জানতে চেয়েছে, তাহলে দেখো কখনোই আমি নিশ্চয়ই তিনজনকে মানে এই একসাথে তিনজনের পাবো না। তো আমি দেখতে পাচ্ছি এখানে, ভালো করে অবজার্ভ করে দেখো, Ti3+, Ti3+। তো টাইটেনিয়াম 3+, মানে অপশন এ Mn2+ C, অপশন সি অ্যান্ড স্ক্যান্ডিয়াম 3+, অপশন ই এর একসাথে হবে না। তাহলে এ অ্যান্ড ই একসাথে হতে পারে না। তারপরে দেখো অপশন আছে বি অ্যান্ড সি, ওকে। এ অ্যান্ড ডি এবি হতে পারে, বি অ্যান্ড ডি। আচ্ছা, তাহলে আমাদেরকে এটা করে দেখতেই হচ্ছে, কারণ এই ক্ষেত্রে হলো না চান্স। তো কিছু করার নেই, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে করে দেখতে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এটা খুব ইজি হয়ে যাবে। সো Ap2+ যদি দেখি 3D6 যদি দেখো, তার মানে এইগুলো সেম হবে না। 3D6 যদি দেখো তাহলে n ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 4 হবে ম্যাগনেটিক মোমেন্ট, তাই না? তাহলে মিউ স্পিন অনলি করো, স্পিন অনলি হচ্ছে 4 ইন্টু 4 প্লাস 2, 4 আর 2 6, 4 চক 24, আন্ডার রুট 24। সেম 25 যদি হতো তাহলে 5 হতো, তাহলে 5-এর থেকে কম হবে সামান্য 4.89 bm। এটা ভাবতে পারো। ঠিক একই রকমভাবে Fe2+ আছে, আর একটা আছে ক্রোমিয়াম 2+। সো ক্রোমিয়াম 2+, 3D4, তাই না? ক্রোমিয়াম 2+এ কত হয় 24, 24-এর 2 বেরিয়ে গেছে, তাহলে কত হবে? এটাই হবে। তাহলে এখানেও n ইজ ইকাল টু 4, আর যদি 4 হয় মিউ স্পিন অনলি সেম হবে এটার মতো 4.89। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আমরা করে নিই, Fe অ্যান্ড ক্রোমিয়াম 2+, বি অ্যান্ড ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক, তো এরকম করে করতে হবে। অপশনগুলো এমন যদি থাকে অনেক সময় এটা খুব ইজিলি তুমি শর্টকাটভাবে করতে পারবে। ঠিক আছে, ওকে। মানে বলতে কথা, এত ক্যালকুলেশনও আমার দরকার হবে না, শুধু তুমি যদি এন অফ নাম্বার অফ আনপেয়ার বার করো। মানে ধরে নাও সাপোজ টাইটেনিয়ামে তুমি আনপেয়ার কত করলে 3, ঠিক। তুমি ম্যাঙ্গানিজে করলে n ইজ ইকুয়াল টু 5, n ইজ ইকুয়াল টু 0, n ইজ ইকুয়াল টু 4, n ইজ ইকুয়াল টু 4, তো দ্যাট ইজ দ্য ইকুয়াল হোগা, তাই না? এরকম করে আমাদের করতে হবে।
ঠিক আছে, চলো তাহলে এবার আমরা পরের কোশ্চেনে যদি দেখি, দেখো পরের কোশ্চেনে বলেছে একটা স্টেবিলিটি দেখতে গেলে কি দেখতে হবে, মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। তো এখানে আমাকে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হলে এখানে যে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন অথবা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তোমাকে অবজার্ভ করতে হবে। তো প্রথম যে কম্পাউন্ডটা দেওয়া আছে সেটা যদি দেখো এখানে পজিটিভ চার্জ হয়েছে, এর রেসপেক্টে তোমাকে আলফা হাইড্রোজেন খুঁজতে হবে। এইখানে একটা তোমার আলফা হাইড্রোজেন আছে, আর এইখানে কিন্তু তোমার দুটো আলফা হাইড্রোজেন আছে। তো আলফা হাইড্রোজেন হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এখানে কত আছে, 3টে আলফা হাইড্রোজেন। তো 3টে এই কার্বোক্যাটায়নের রেসপেক্টে দিকে 3টে আলফা হাইড্রোজেন আছে। এই কার্বোক্যাটায়নের রেসপেক্টে যদি দেখো এখানে তোমার হচ্ছে এইদিকে 3টে, এদিকে 2টো, এটা 5টা আলফা হাইড্রোজেন আছে। ঠিক আছে, যদিও এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, বাট 2 ডিগ্রি দেখে আমাদের শুধু কাজ হবে না। আমরা জানি যে স্টেবিলিটি অর্ডার ফলো করে 3 ডিগ্রিতে ভালো হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, এটা আমরা জানি। কিন্তু সবসময় সেটাতে ফলো হবে না, তো এবং তখন আমরা হাইপার কনজুগেশন দেখতে হতে পারে। সেই জন্য প্রথমে আমরা হাইপার কনজুগেশন বার করছি। এটার রেসপেক্টে যদি দেখো আলফা হাইড্রোজেন, কিন্তু এখানে এর রেসপেক্টে এইখানে একটি আলফা হাইড্রোজেন আছে, 1, তাই না? আর এটার রেসপেক্টে যদি দেখো কতগুলো আলফা হাইড্রোজেন আছে, 1, এদিকে 3টে, এইখানে 2টো, আবার এইখানে 2টো, তাহলে এদিকে 3, 2, 5, 7টা। সব থেকে কোথায় বেশি আছে, এইখানে। তো আমার অ্যান্সার হয়ে যাবে 4, রাইট অ্যান্সার উইল বি 4। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি মনে রাখবে যে যদি কোনো কমনলি জেনারেলি স্টেবিলিটি দেখার জন্য প্রথমে আমরা হেটেরোরেজোনেন্সকে দেখি, হেটেরোরেজোনেন্স, তারপরে দেখা হয় রেজোনেন্সকে। ঠিক আছে, এগুলো সিকোয়েন্স, প্রথমে এটা দেখতে হয় থাকলে কম্পাউন্ডের মধ্যে 2 এটা, 3 তুমি দেখবে রেজোনেন্সের পরে কাকে দেখবো, রেজোনেন্সের পরে, হ্যাঁ তার আগে সব যদি দেখা হয় তাহলে সেটা কিন্তু অ্যারোমেটিসিটি আছে, কোনো ক্ষেত্রে অ্যারোমেটিসিটিও আমাদেরকে দেখতে হতে পারে। ঠিক আছে, সব উপরে। তো রেজোনেন্সের পরে আমাকে দেখতে হবে হাইপার কনজুগেশন, হাইপার কনজুগেশন আর হাইপার কনজুগেশনের পরে তো কাকে দেখবো, ইলেকট্রোমেরিক এফেক্ট, যদিও এটা খুবই রেয়ার, ইলেকট্রোমেরিক এফেক্ট। ঠিক আছে, আর 5 নম্বরে হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। কিন্তু বেশিরভাগ সময় আমরা কি করি, প্রথমে ইন্ডাকটিভ এফেক্ট দেখতে শুরু করি অনেক সময়, কিন্তু না, সেটা করলে হবে না। ঠিক আছে, এই সিকোয়েন্স ফলো করতে হবে স্টেবিলিটি অর্ডার দেখতে গেলে, তাহলে সব অর্ডার ঠিকঠাক হবে। 6 নম্বরে তারপরে তুমি কোনো জায়গায় স্টেরিক এফেক্ট দেখতে পারি আমরা, সেটা ডিপেন্ডেন্ট স্টেরিক এফেক্ট। তো ইলেকট্রনিক এফেক্টের মধ্যে এইটা হচ্ছে তোমার সিকোয়েন্স, এই সিকোয়েন্স তোমাকে ফলো করতে হবে। এই সিকোয়েন্স যদি ফলো করো তাহলে কিন্তু স্টেবিলিটি অর্ডার তুমি ঠিকঠাক বার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, কারণ দেখো এরকমই আমরা যদি একটা একদম এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ধরো সাপোজ আমাকে বলা হলো এখানে একটা CH2+, এরকম আছে, এখানে CH2+ কার্বোক্যাটায়ন, এখানে দিলাম আমি CH3, তারপরে বললাম এইখানেও CH2+, এখানে আছে OCH3, আর এখানেও আমি একটা দিলাম CH2+, বেঞ্জেল ক্যাটায়ন, আর এখানে আছে C, 3 দিকে 3টে CH3, এটা টারশিয়ারি গ্রুপ। তো এদের মধ্যে যদি আমি বলি যে অর্ডার করো, ঠিক, এদের অর্ডার করো A, B, C, what will be the stability order, তাহলে কি হতে পারে, তাই না? তাহলে স্টেবিলিটি অর্ডার কি দেখবো, কারো মনে হতে পারে যে সিটা বেশি হবে, কিন্তু না, সব প্রথমে আমরা দেখব, এই দেখো এই গ্রুপটার কিন্তু রেজোনেন্স আছে, তাই না? এই রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে, তাহলে এর মধ্যে হচ্ছে রেজোনেন্স আছে, তাহলে সব আগে কি হয়ে যাবে, সব আগে হয়ে যাবে বি। নাও এ আর সি এর মধ্যে যদি দেখো, তাহলে এতে তোমার দেখো দেখে মনে হচ্ছে নাকি এটা প্লাস আই এফেক্ট, যদি দেখো এটা প্লাস এফেক্ট আছে, আবার এই টারশিয়ারি গ্রুপেরও প্লাস এফেক্ট আছে, তাই না? তো প্লাস এফেক্ট অবভিয়াসলি টারশিয়ারি গ্রুপের বেশি হবে, তাহলে সি বেশি হওয়া উচিত,
শুড বি সি গ্রেটার দেন এ, বাট দিস ইজ দ্য রং। তাহলে অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার বি গ্রেটার দেন কী হবে? এ গ্রেটার দেন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? কারণ অপশান এতে যে আছে এই যে ডবল বন্ডের রেসপেক্টে, এটা তোমার আলফা হাইড্রোজেন কিন্তু এখানে হচ্ছে 3টে আছে, ঠিক আছে? এর আলফা হাইড্রোজেন হচ্ছে 3 আলফা হাইড্রোজেন এটা রেসপেক্টে। মানে কোনটা রেসপেক্টে বলছি আমি? এই যে বেনজাইলের রেসপেক্টে, বেনজাইল কার্টন, ব্যালাইল কার্টন, এই যে এইটা, ঠিক এই যে এটা। এইগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। তো কটা আলফা হাইড্রোজেন আছে? 3টে। তো কারণ হচ্ছে এরা এরকম করে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার করতে পারবে। তো এই জন্য হচ্ছে স্টেবিলিটি বেশি, বাট এর ক্ষেত্রে কিন্তু এই কার্বনটার রেসপেক্টে কোনো আলফা হাইড্রোজেন নেই, এগুলো হচ্ছে মিথাইল গ্রুপ আছে এটা আছে। ওকে, প্লাস আইফের যদিও এর বেশি, কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, মানে আলফা হাইড্রোজেন যদি 0 হয় তাহলে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কী হবে? লেস হবে। আর আমি আগেই বললাম কার প্রায়োরিটি বেশি। সব থেকে এখানে যদি দেখি কী কী এফেক্ট অবজার্ভ করতে পারছি, এটার মধ্যে রেজোনেন্স আছে বিটা, তো সব আগে তো বি চলে গেল। হেটেরো রেজোনেন্স বা রেজোনেন্স যদি দেখি, তারপরে দেখো আছে হাইপার কনজুগেশন, আর ইন্ডাকটিভ এফেক্ট কোথায়? অনেক নিচে। তো হাইপার কনজুগেশন যদি তুমি আগে দেখো তাহলে দেখো এটা জিতে গেল, কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট যদি দেখো তাহলে এটা আগে আসবে। বাট আমাকে দেখতে হবে কোনটা আগে, হাইপার কনজুগেশন দেন ইন্ডাকটিভ এফেক্ট। ওকে, সো দিস উইল বি দ্য রাইট অ্যান্সার। তো এরকম তোমাকে সিকোয়েন্স আমাকে ফলো করতে হতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে দেখো বলেছে, পরের কোশ্চেনে কি বলেছে? পরের কোশ্চেনে বলেছে স্টেবিলিটি অর্ডার। স্টেবিলিটি অর্ডার কি? সরি, স্টেবিলিটি অর্ডার না, পরের কোশ্চেন জিজ্ঞেস করেছে তোমাকে বয়েলিং পয়েন্ট অর্ডার। তো বয়েলিং পয়েন্ট মানে কি? মেনলি কিসের উপর ডিপেন্ড করে? বয়েলিং পয়েন্ট আসলেই বয়েলিং পয়েন্ট কিসের উপর ডিপেন্ড করে? এক হচ্ছে সারফেস এরিয়া, যত সারফেস এরিয়া বড় হয় বয়েলিং পয়েন্ট তত বেশি হয়। আবার দুটো বলতে পারি মলিকুলার ওয়েট, মলিকুলার যত বেশি হয় বয়েলিং পয়েন্ট তত বেশি হবে, এটা আমরা জানি। আর একটা হচ্ছে সারফেস এরিয়া বা কন্ট্যাক্ট এরিয়া বেশি হয়, কারণ সারফেস এরিয়া বা কন্ট্যাক্ট এরিয়া বেশি হলে সেখানে কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, তার উপর ডিপেন্ড করে। কিন্তু এছাড়াও যেটা একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা আছে, বিশেষ করে পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে হয়, যখন কোনোভাবে তোমার হাইড্রোজেন বন্ডিং হয়ে যায় কারোর মধ্যে এক্সট্রাভাবে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ডিং, তখনই কিন্তু তোমার এক্সট্রা ইন্টারাকশন চলে আসে। ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের থেকেও কিন্তু হাইড্রোজেন বন্ডিং বেশি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে হচ্ছে স্ট্রং ইন্টারাকশন। ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন তো সবার মধ্যেই থাকবে বলতে গেলে, ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন। তো ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন আর অ্যাট্রাকশনের থেকে হাইড্রোজেন বন্ডিং বেশি, তাহলে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে টু ব্রেক দ্য ইন্টারাকশন, ইন্টারাকশনটাকে ব্রেক করার জন্য। তাই সামান্য বয়েলিং পয়েন্ট ওদের থেকে সামান্য কি অনেক সময় অনেক বেশি বয়েলিং পয়েন্ট হয়ে যায়, ঠিক আছে। তো সেই সেন্সে যদি আমরা দেখি অ্যাপ্লাই করি যে গ্রুপ 16 এলিমেন্টগুলো কী কী আছে, প্রথমে কে থাকে? হাইড্রাইডগুলো, ওয়াটার। দেন তারপরে কে থাকবে? হাইড্রাইডগুলো H2S, তারপরে কে থাকবে? H2S, তারপর কি? ওয়াটার, সালফার, সেলেনিয়াম হবে Ag, দেন H2T। পোলোনিয়াম আছে, ওটা রেডিও অ্যাক্টিভ বলে ওটাকে আমরা ধরলাম। তো এই সিকোয়েন্স যদি দেখি তাহলে এর ওয়াটার, মানে এর ক্ষেত্রে কী হওয়া উচিত? ওয়াটার শুড বি এটা, কারণ কি? সবার ক্ষেত্রে H2 আছে, মলিকুলার ওয়েট ইনক্রিজেস, তাই না? মলিকুলার ওয়েট ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট, লেফট থেকে রাইটে কিন্তু মলিকুলার ওয়েট বাড়ছে, তো বয়েলিং পয়েন্ট বাড়া উচিত ছিল, বাট সেই সিকোয়েন্স কিন্তু এখানে ফলো হচ্ছে না। তাহলে কি হবে? আমরা যদি দেখি নিচেরগুলো, যে H2S থেকে H2S, তার থেকে বেশি H2AC, ওকে, তার থেকে বেশি H2T, একদমই ঠিক। তাহলে এটুকু বলতে পারি তো এখানে মলিকুলার ওয়েট বাড়ছে, বয়েলিং পয়েন্ট বাড়ছে, জেনারেল ট্রেন্ড। তাহলে প্রথমে যে H2O ছিল, সেই H2ওর এক্সেপশনালি হাই হয়ে সে কোথায় চলে যাচ্ছে? একদম লাস্টে, মানে H2O সব থেকে বেশি হচ্ছে। এটা কেন? ডিউ টু হাইড্রোজেন
বন্ডিং। ওয়াটারের মধ্যে একমাত্র হাইড্রোজেন বন্ডিং হওয়ার সম্ভাবনা আছে অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ দ্য হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং কাদের ক্ষেত্রে হয়? হাইড্রোজেন বন্ডিংয়ে হাইড্রোজেন থাকতে হবে আর সঙ্গে থাকতে হবে নফ। নফ মানে নাইট্রোজেন অথবা অক্সিজেন অথবা ফ্লোরিন কোনো এলিমেন্ট থাকতে হবে। তো এখানে ওয়াটারের মধ্যে একমাত্র হাইড্রোজেন বন্ডিং হয়। হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে দিতে হবে, তাই জন্য হাইড্রোজেন এক্ষেত্রে ওর বয়লিং পয়েন্ট সব থেকে বেশি হবে। ঠিক আছে, তো দেখো অর্ডারটা তাহলে এরকম করে দেওয়া আছে, যেটা অর্ডারটা তো উল্টো করে লেখা আছে আর কি। তো ওয়াটার সব থেকে বেশি, তাহলে এটা লিখতেই পারি আমরা ওয়াটার সব থেকে বেশি। তারপরে দেখো চলে আসছে H2TE, আর তারপরে আসছে H2AC, আর তারপরে আছে H2S। তো দিস ইজ দিস অ্যাকচুয়াল ওয়াটার। এই ওয়াটারটাই কিন্তু এখানে দেওয়া আছে গিভেন। তো ইট ইজ রাইট, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে রিজন এখানে দেওয়া আছে, বা স্টেটমেন্ট 2 তে কি বলেছে, on the basis of the molecular mass H2 is expected to have lower boiling point than the other members of the group, but due to the presence of extensive hydrogen bonding in water it has higher boiling point. Actually ওটা ওর রিজনটা তো আছে। তো both the statements are correct, both statement 1 and statement 2 are true, so option A will be the right answer. ঠিক, স্টেটমেন্ট 1 দুটোই কারেক্ট, কারণ সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে ও রিজন দেওয়া আছে। আর সেম এরকম কোশ্চেনই কিন্তু পড়েছে এবার আমাদের নিটেও পড়েছিল পিওয়াইকিউতে। ঠিক আছে, রিজন দিয়েছিল। আচ্ছা এরপরে তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কিন্তু দেখো দিয়েছে এরপরে যেটা হচ্ছে স্ট্রাকচার রিলেটেড কোশ্চেন। স্ট্রাকচার রিলেটেড কোশ্চেন, তো কি স্ট্রাকচার রিলেটেড কোশ্চেন দিয়েছে? ম্যাচ করতে দিয়েছে। এগুলো খুবই ইজি, দুটো একটা বার করলে আমাদের অ্যান্সার মিলে যাওয়ার কথা, এবং সেটা মিলেও যায় অনেক সময়। তো দেখি, দেখো আমাদের কমনলি আমরা জানি খুবই যে অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার হচ্ছে sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড, sp3 হাইব্রিডাইজড স্ট্রাকচার হচ্ছে কি টেট্রাহেড্রাল, আর শেপ কি, শেপ হচ্ছে পিরামিডাল, পিরামিডাল শেপ। শেপ কিসের জন্য হয়? ডিউ টু দ্য প্রেজেন্স অফ লোন পেয়ার। লোন পেয়ার থাকার জন্য কেমন হচ্ছে দেখতে সেটা। কিন্তু এরই যদি কথা বলা হয় জানো তো, NH3 জায়গায় যদি বলা হয় PH3, PH3 হাইব্রিডাইজেশন sp3? না, অ্যাকচুয়ালি এর কোনো হাইব্রিডাইজেশনই হয় না। আমরা যদিও এটাকে sp3 করি, বাট এটা হচ্ছে নো হাইব্রিডাইজেশন। এদেরকে ড্রাগোজ মলিকুল বলা হয়, ড্রাগোজ মলিকুল। আগের বয়েলিংয়ের যেটা করলাম সেখানেও কিন্তু অনেকটা এগুলো সব ড্রাগোজ মলিকুল ছিল, H2 এর পর থেকে H2S গুলো। তো ওইগুলোরও কিন্তু কোনো হাইব্রিডাইজেশন না, নো হাইব্রিডাইজেশন। তো এটা আমি অন্য একটা ভিডিওতে ডিসকাস করব, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে বা জানতে চাও ঠিক করে তাহলে বলবে। তো PH3 এবার হচ্ছে যে এখানে আসি আমরা NH3 স্ট্রাকচার আমরা জানি যে এরকম একটা লোন পেয়ার থাকে, ওকে, লোন পেয়ার থাকে। এবার এই লোন পেয়ার থাকে, তাহলে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিরামিডাল শেপ। তো এখন একমাত্র তুমি যদি শিওর হও অ্যাবাউট দ্যাট NH3 যে এটার শেপ বা জিওমেট্রি কী হতে পারে, টিবিপিতে হতে পারে না, স্কোয়ার প্যারামিড হতে পারে না, অক্টাহেড্রাল হতে পারে না, স্কোয়ার পিরামিড, স্কোয়ার পিরামিডাল দেওয়া আছে। তাহলে এইখানের মধ্যে তুমি কি অপশানের সাথে কাজ করবে? দেখো এখানে দেওয়া আছে ট্রাইগোনাল পিরামিডাল, সো ইট শুড বি 1, এর সাথে 1ই হতে পারে একমাত্র। তো দেখে নিই একটা যদি আছে, আমরা অন্যগুলো একবার দেখে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমরা BRF5 যদি দেখি, BRF5 তো এটাকে বার করার হাইব্রিডাইজেশন জানি আমরা, ব্রোমিনের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? ফ্লোরিনের মতনই ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7, 7 + 5/2, এইভাবে আমরা করা হয়। 7 × 5 = 12/2 6, 6 মানে কি sp3d2, 3 আর 2 5 আর 1 6। sp3d2 হলে কি স্ট্রাকচার হয়? অক্টাহেড্রাল। আর অক্টাহেড্রাল হয় কিন্তু এখানে কটা দেখতে পাচ্ছি আমরা? 6, তার মানে এখানটা 5 বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার। তো এর স্ট্রাকচার যদি আমরা করি অক্টাহেড্রাল, পেরেন্ট জিওমেট্রিটা কিন্তু অক্টাহেড্রাল, তো মাঝখানে কিন্তু Br, ঠিক আছে, আর এইদিকে লোন পেয়ার F F F F আর একটা F, এইটা। তাহলে এই যে জিওমেট্রিটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্কোয়ার পিরামিডাল,
এটা অ্যাকচুয়ালি স্কোয়ার পিরামিডাল, স্কোয়ারের উপরে পিরামিড ওর জিওমেট্রিটা। কিন্তু যদি এর জানা হয় জিওমেট্রি বা শেপ, তাহলে অক্টাহেড্রালও আছে। তো এখানে আমি অপশানে অক্টাহেড্রালও পেয়েছি, আবার অপশানে স্কোয়ার পিরামিডাল আছে। তো অবভিয়াসলি স্কোয়ার পিরামিডাল হবে, মানে BRA5 এর সাথে 4 হবে, এর সাথে বি এর সাথে 4। তো অবভিয়াসলি আই থিঙ্ক অপশান এ উইল বি কারেক্ট, কারণ BRA5 এর সাথে স্কোয়ার পিরামিডাল এটা, NSC এর সাথে ট্রাইগোনাল পিরামিডাল এটা, আর XCF4 তো অবভিয়াসলি স্কোয়ার প্ল্যানার হবে, তাই না? XCF4 অবভিয়াসলি স্কোয়ার প্ল্যানার হবে। তাহলে 8 + 4/2 6। sp3d2 যদি হয় তাহলে অক্টাহেড্রাল হয়, বাট এখানে যেহেতু চারটেই ফ্লোরিন হবে এখানে, আর দুটো লোন পেয়ার থাকার জন্য এটা কি হবে, ডিউ টু স্কোয়ার প্ল্যানার। তাহলে XCF4 হবে স্কোয়ার এটা, আর অবভিয়াসলি SF6 তাহলে হবে অক্টাহেড্রাল। অলদো ইটস SF6 এর স্ট্রাকচার হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ঠিক আছে? কারণ SF6 তো পিওর অক্টাহেড্রাল হবে না, সরি SF6, হ্যাঁ SF6 অক্টাহেড্রাল, ওটা SF6 না, XCF6 ভেবেছিলাম প্রথমে আমি, XCF6 না, XCF6 হলে ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ওকে, XCF6 এর ক্ষেত্রে, বাট SF6 অবভিয়াসলি অক্টাহেড্রাল। তো ডি হবে 3 আর সি হবে 2। কারেক্ট অ্যান্সার উইল বি 1, এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এইটা আমাদেরকে করতে হবে, এইভাবে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। অনেক শর্ট ফর্মে করা যায়, যেটা আমি জানি সেটা আগে অ্যাপ্রোচ করে আমরা করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা আরও কতগুলো কোশ্চেন আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো আজকের মতন এখানেই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের কমেন্ট করো, এবং কোন টপিকে বা কোন চ্যাপ্টারের উপরে বা কোন টপিকে তোমরা কোশ্চেন চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আমি সেই টপিকের ওপর কোশ্চেন করার চেষ্টা করব, যাতে তোমাদের আরও ক্লিয়ার হয়। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। থ্যাংক ইউ।